কেমিস্ট্রি সিলেবাস নিয়ে আলোচনা করেছিলাম। সিলেবাসে কোন টপিক থেকে কিরকম কোয়েশ্চেন হয়, কত মার্কের আছে, এটা আমরা এর আগের ভিডিও আলোচনা করেছি। যারা সিলেবাস সম্পর্কে যাদের ধারণা নেই, এর আগের ক্লাস থেকে আপনারা সিলেবাস সম্পর্কে ধারণা নিতে পারেন। আজকে আমরা হচ্ছে রসায়নের প্রথম যে টপিকটা ছিল হচ্ছে প্রতীক সংকেত যোজনী, সেটা থেকে আমরা আলোচনা করব। প্রতীক সংকেত যোজনী আমরা এই তিনটা বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো প্রথমে হচ্ছে প্রতীক নিয়ে আলোচনা করব। প্রথমে যদি আমরা আলোচনা করি প্রতীক, তো প্রতীক কাকে বলে, প্রতীক জিনিসটা কি? তো সেটা হচ্ছে, যদি আমি আমার ক্ষেত্রে চিন্তা করি, আমার নাম হচ্ছে মোহাম্মদ আনোয়ার হোসেন। যদি আমি লিখি আনোয়ার, তো সেক্ষেত্রে হচ্ছে আমার এই যে নামটা আছে, পুরো নামটা ধরে সবসময় উচ্চারণ করা বিষয়টা কিরকম হয়ে যায়, যাতে এটাকে আমরা সংক্ষিপ্ত রূপে লিখতে পারি। সেটার জন্য আমি যদি এটাকে শর্ট করে লিখি আনোয়ার, তাহলে হচ্ছে এ উচ্চারণটা এবং এর উচ্চারণটা অনেক মসৃণ, মানে খুব ভালোভাবে উচ্চারণ হচ্ছে। তো সেক্ষেত্রে আমি আমার নামের শর্ট করার জন্য এ এন লিখতে পারি। তো যদি আমি চিন্তা করি এটাকে, এই যে আনোয়ার লিখেছি, এর যে শর্ট ফর্মটা লিখেছি এ এন, এটাকে হচ্ছে আনোয়ারের ক্ষেত্রে এ এনটাকে প্রতীক বলা হয়ে থাকে। এরকম তো হচ্ছে কেমিস্ট্রির ক্ষেত্রে বিষয়টা এরকম। কেমিস্ট্রিতে যে মৌলগুলো আছে, সেই মৌলগুলো ধরো হচ্ছে হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম। এখন প্রত্যেকটা মৌলের ক্ষেত্রে কোনো একটা নাম লেখা বিষয়টা কিরকম। তো এর ক্ষেত্রে যদি আমরা এটাকে শর্ট করে লিখতে চাই, তাহলে এর ক্ষেত্রে হচ্ছে এইচ লেখা হয়, যেটা দ্বারা হাইড্রোজেন বোঝানো হয়। তো এই যে পূর্ণ একটা নাম, এটার যে সংক্ষিপ্ত রূপটা ব্যবহার করা হচ্ছে, এটাকে মূলত প্রতীক বলে থাকি। তো আমরা যদি এটা ডেফিনিশন লিখি, তাহলে এটা লিখতে পারি যে কোনো পূর্ণ একটা নামের, কোনো একটা পূর্ণ একটা মৌলের পূর্ণ নামের যে সংক্ষিপ্ত রূপটা আছে, সেটাকে প্রতীক বলি। আমরা যদি লিখি এটা কোনো মৌলের পূর্ণ নামের সংক্ষিপ্ত রূপকে প্রতীক বলে। লিখেছি যে কোনো মৌলের হবে এটা, কোনো মৌলের পূর্ণ নামের সংক্ষিপ্ত রূপকে প্রতীক বলে। যেমন আমরা বলেছিলাম যে হাইড্রোজেন, একটা মৌলের পূর্ণ নাম হচ্ছে হাইড্রোজেন, আর সেটার প্রতীক হচ্ছে যে এই যে এইচটা, পূর্ণ নামের যে সংক্ষিপ্ত রূপটা আমরা লিখেছি, এটাকে বলা হচ্ছে প্রতীক। অনুরূপ ভাবে যদি আমরা হিলিয়ামের কথা চিন্তা করি, তাহলে এই হিলিয়াম, এখানে এর প্রতীক হচ্ছে এইচ। এখন কথা হচ্ছে যে এর আগে যখন আমরা হাইড্রোজেন উচ্চারণ করলাম, সেখানে এর প্রতীক হিসাবে ইউজ করেছি হচ্ছে হাইড্রোজেন। আবার এখানে যখন আমরা হিলিয়ামের প্রতীক লিখেছি, তখন লিখলাম হচ্ছে এইচ ই। এর কারণটা হচ্ছে, কোনো একটা মৌল উচ্চারণ করার সময় যে ওয়ার্ড গুলো বা কি বলে আপনার যে লেটার গুলো অনেক হেভি ভাবে উচ্চারণ হয়ে থাকে, সেই লেটার গুলো নিয়ে সাধারণত প্রতীক লেখা হয়ে থাকে। যেরকম হাইড্রোজেনের ক্ষেত্রে এইচ আসে, হিলিয়ামের ক্ষেত্রে হি শব্দটা যখন আসে, তখন আমরা এটাকে বলতে পারি যে এইচ এবং ই, এই দুইটা লেটার অনেক ভালোভাবে উচ্চারিত হচ্ছে ভিতর থেকে। তো এই জন্য আমরা এইচ ই কে লিখেছি প্রতীক হিসাবে। সাধারণত এইভাবেই লেখা হয়েছে প্রতীকগুলো। তো এছাড়া হচ্ছে যদি আমরা অন্যান্য মৌলগুলোর ক্ষেত্রে দেখি, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়ামের ক্ষেত্রে যদি আবার দেখি, লিথিয়ামের ক্ষেত্রে যদি দেখি, তাহলে এখানে হচ্ছে এল আই লেখা হয়ে থাকে, লিথিয়াম। তো হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, তো সাধারণত এই যে পূর্ণ নামটা আছে, এই নামের সংক্ষিপ্ত রূপটাকে প্রতীক বলা হয়ে থাকে। তো এরপরে যে টপিকটা আছে প্রতীক, এরপরের টপিকটা হচ্ছে সংকেত। সংকেত বিষয়টা কি? তো সংকেতের ক্ষেত্রে যদি আমরা বলি, তাহলে হচ্ছে সংকেত কাকে বলে, প্রথমে যদি বলি, সংকেত বিষয়টা অনেকটা প্রতীকের মতোই। আরেকটা বিষয় হচ্ছে যে প্রতীক বিষয়টা আমরা যেটা দেখলাম, যে কোনো একটা মৌলের সংক্ষিপ্ত পূর্ণ নামের সংক্ষিপ্ত রূপকে প্রতীক বলা হয়। এছাড়াও প্রতীক যে শুধুমাত্র একটা মৌলিক পূর্ণ নামের সংক্ষিপ্ত রূপ এইটাই বহন করে, যে হাইড্রোজেন এই একটা নাম, মৌলের পূর্ণ নামের সংক্ষিপ্ত রূপ এই এইচ দ্বারা হাইড্রোজেন, শুধু এটাকেই বোঝানো হয় এরকমটা না। মূলত এটা দ্বারা একটা পরমাণুকেও বোঝানো হয়ে থাকে। যদি আমরা শুধু এইচ লিখি, এটার মানে আমরা বুঝতেছি যে এটা হচ্ছে হাইড্রোজেনের একটা পরমাণু। আবার যদি আমরা এটাকে 2H লিখি, তাহলে এটা বুঝে থাকি যে হাইড্রোজেনের দুইটা পরমাণু। যদিও এইচ হচ্ছে হাইড্রোজেনের একটা প্রতীক,
কিন্তু যখন আমরা এটাকে ব্যবহার করবো কেমিস্ট্রিতে তখন এটা এই শুধু এইচ দ্বারা বোঝানো হচ্ছে যে এটা হাইড্রোজেনের একটা পরমাণু। আমরা যদি 2 লিখি তাহলে হাইড্রোজেনের দুইটা পরমাণু, অথবা এইভাবে যদি 2 লিখে ফেলি তাহলে সেটা হচ্ছে হাইড্রোজেনের দুইটা পরমাণু, তবে সেটা সংযুক্ত অবস্থায়। আমরা এটা সংক্ষেপে আলোচনা করবো ইনশাআল্লাহ। তাহলে যদি আমরা এবার সংকেত লিখি যে আসলে সংকেত বিষয়টা কি। হ্যাঁ, প্রতীক যেরকম ছিল সংকেত সেম জিনিসই। সংকেতের ক্ষেত্রে হচ্ছে তোমাদের আমরা প্রতীকের ক্ষেত্রে বলেছি যে কোনো একটা মৌলের যে পূর্ণ নামটা আছে সেই পূর্ণ নামের সংক্ষিপ্ত যে রূপটা ব্যবহার করেছি সেটাকে বলা হচ্ছে প্রতীক। কিন্তু সংকেতের ক্ষেত্রে হচ্ছে কোনো একটা মৌলিক অথবা যৌগিক, কোনো একটা মৌলিক অথবা যৌগিক পদার্থের ক্ষেত্রে যৌগিক পদার্থের যে অণুটা আছে এই অণুটাকে যে সংক্ষিপ্ত রূপ দ্বারা প্রকাশ করা হয় সেটাকে বলা হচ্ছে সংকেত। আমরা যদি এর ডেফিনিশনটা লিখি তাহলে হচ্ছে এটা এরকম যে কোনো একটি মৌলিক বা যৌগিক পদার্থের অণুকে যে সংক্ষিপ্ত রূপ দ্বারা প্রকাশ করা হয়, যে সংক্ষিপ্ত তাকে সংকেত বলে। তাই ডেফিনেশন মুখস্থ করার থেকেও বেশি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে জিনিসটা বুঝে নেওয়া যে আসলে সংকেত বিষয়টা কি। তো আমরা সংকেতের ক্ষেত্রে ডেফিনেশন যেটা লিখেছি যে কোনো একটি মৌলিক বা যৌগিক পদার্থের অণুকে যে সংক্ষিপ্ত রূপ দ্বারা প্রকাশ করা হয় তাকে সংকেত বলে। এর ক্ষেত্রে আমরা প্রথমে যেটা লিখেছি যে হাইড্রোজেনের ক্ষেত্রে প্রতীক কি জিনিস, হাইড্রোজেনের ক্ষেত্রে দেখলাম হচ্ছে হাইড্রোজেনের যে সংক্ষিপ্ত রূপটা ব্যবহার করেছি সেটাকে প্রতীক বলা হচ্ছে। তো এখানে আমি বলেছি মৌলিক বা যৌগিক পদার্থের ক্ষেত্রে। তো মৌলিক পদার্থের ক্ষেত্রে হাইড্রোজেন কিন্তু একটি মৌলিক পদার্থ, হাইড্রোজেন যদি একটা মৌলিক পদার্থ, তো এটার যদি আমি সংকেত লিখতে চাই তাহলে হাইড্রোজেনের সংকেত হচ্ছে H2। একটু আগে যেটা দেখে আসছি আমরা প্রতীকের সময় যে H2 দ্বারা কি বোঝায়, H2 হচ্ছে দুইটা হাইড্রোজেন পরস্পরের সাথে সংযুক্ত অবস্থায়। তো যখন সংযুক্ত অবস্থায় হয়ে গেছে তখন কিন্তু এটা একটা মৌলিক পদার্থের অণু হয়ে গেছে। আর এর আগে যেটা আমরা পড়েছি হাইড্রোজেনের ক্ষেত্রে যখন শুধু হাইড্রোজেন লিখেছি সেটা কিন্তু আমরা বলে এসেছি যে এটা একটা হাইড্রোজেনের পরমাণুকে বোঝায়। যখন আমরা শুধু H লিখি তখন সেটাকে হাইড্রোজেনের একটা পরমাণু বোঝায়। আর যদি আমরা H2 লিখে থাকি তাহলে এটা বোঝাচ্ছে যে এরকম যে পরমাণু আছে এরকম দুইটা পরমাণু পরস্পরের সাথে সংযুক্ত হয়েছে। পরস্পরের সাথে সংযুক্ত হওয়ার ফলে এই যে H2 গঠিত হয় এটাকে আমরা অণু বলতে পারি। যে দুইটা মৌলিক পদার্থ পরস্পরের সাথে সংযুক্ত হয়ে হাইড্রোজেনের একটা অণু গঠিত হয়েছে। এই অণুকে যে সংক্ষিপ্ত রূপ দ্বারা প্রকাশ করা হয় তাকে সংকেত বলে। তো হাইড্রোজেনের অণুটাকে যে সংক্ষিপ্ত রূপ দ্বারা প্রকাশ করা হয় সেটা হচ্ছে H2। এই H2টাকে আমরা বলতেছি সংকেত, সেটা হচ্ছে হাইড্রোজেনের সংকেত। আবার যদি আমরা খাই যে লবণ, খাবার যে লবণটা আছে বা টেবিল সল্ট বলে যেটাকে সোডিয়াম ক্লোরাইড, এটা সবাই জানো বা এটা খুব ভালোভাবে পরিচিত, এই জন্য এই এক্সাম্পলটা এখানে নিয়ে আসতেছি। যদি আমি এখানে সোডিয়াম ক্লোরাইড লিখি জানতাম না, তো যদি আমি এখানে সোডিয়াম ক্লোরাইডটা লিখি যে সোডিয়াম ক্লোরাইড, তো এটা যদি লিখি এটা হচ্ছে টেবিল সল্ট বা লবণ যেটা বলেছিলাম। তো লবণের ক্ষেত্রে পুরোটা হচ্ছে লবণের একটা অণু। তো লবণের একটা অণু আমরা বলেছি মৌলিক বা যৌগিক পদার্থ। যৌগিক পদার্থ হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, এটা একটা যৌগিক পদার্থ যেহেতু এখানে সোডিয়াম একটা মৌলিক পদার্থ, ক্লোরিন একটা মৌলিক পদার্থ, দুইটা মৌলিক পদার্থের সমন্বয়ে যে যৌগটা গঠিত হয় এটাকে যৌগিক পদার্থ বলা হয়। এখানে একাধিক মৌলিক পদার্থ দ্বারা গঠিত যেটা, তো এটাকে একটা যৌগিক পদার্থ বলা হচ্ছে। তো এই যৌগিক পদার্থের এটা সোডিয়াম ক্লোরাইডের একটা অণু, এই অণুটাকে প্রকাশ করার জন্য যে সংক্ষিপ্ত রূপটা প্রকাশ কি করেছি, যে সংক্ষিপ্ত রূপ দ্বারা প্রকাশ করেছি NaCl, এটাকে বলা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড বা লবণের সংকেত। তো আশা করি তোমরা হচ্ছে প্রতীক আর সংকেত বিষয়টা বুঝতে পারছো। তো আমরা হচ্ছে প্রতীকের ক্ষেত্রে যেরকম বলেছিলাম যে কোন নামের একটা সংক্ষিপ্ত রূপকে প্রতীক বলে, আর প্রতীকটা কিভাবে লিখতে হয় যে কোনো মৌল নাম উচ্চারণ করার সময় যে লেটার গুলো হেভি ভাবে উচ্চারণ হয়ে থাকে সেগুলোকে নিয়ে প্রতীক লেখা হয়ে থাকে।
তো এরকম সংকেত লেখারও কিছু বেসিক নিয়ম বা রুলস আছে, সেগুলো আমরা লিখবো। যদি 1 নম্বর প্রথমটা লিখি, তাহলে সংকেত লেখার সময় হচ্ছে সংকেতের যদি মৌলিক পদার্থ দিয়ে সংকেত গঠন করি সেক্ষেত্রে কোনো রুলস নেই যে একাধিক মৌলিক পদার্থ পরস্পরের সাথে সংযুক্ত হয়ে যে অণুটা গঠিত হবে, সেটা একটা যৌগিক। যে একাধিক মৌলিক পদার্থ পরস্পরের সাথে সংযুক্ত হয়ে যখন একাধিক মৌলিক পদার্থ যখন পরস্পরের সাথে সংযুক্ত হয় তখন একটা অণু গঠিত হয়, এটা আমরা এর আগেও দেখে আসলাম। কিন্তু এইটার ক্ষেত্রে কোনো রুলস নেই, তেমন একাধিক মৌলিক পদার্থ সংযুক্ত হচ্ছে, একটা অণু গঠিত হচ্ছে যেটা মৌলিক পদার্থ সমন্বয়ে গঠিত। কিন্তু আমরা যৌগিক পদার্থগুলোর ক্ষেত্রে সংকেত লেখার কিছু রুলস আছে। এটা বলেছি যে বাম পাশে ধনাত্মক অংশ এবং ডান পাশে ঋণাত্মক অংশ থাকবে। 2 নম্বর তাহলে ধনাত্মক অংশের যোজনী ঋণাত্মক অংশে ব্যবহৃত হবে আর ঋণাত্মক অংশের যোজনী ধনাত্মক অংশে ব্যবহার হবে ব্যবহৃত হবে। 3 নম্বর যেটা লিখবো, সাধারণত এই দুইটা যদি মনে রাখতে পারি তাহলেই হবে, বাকিটা লাগবে না। তারপর 3 নম্বরটা যদি লিখি তাহলে আমরা সরাসরি এখানে লিখতে পারি যে ঋণাত্মক অংশ উচ্চারণ করার সময় আইট উচ্চারণ করবো। ঋণাত্মক অংশ উচ্চারণ করার সময় নামের শেষে আইট উচ্চারণ করব। কথা হচ্ছে এর সাথে সাথে যদি একটা করে এক্সাম্পল দিতে পারি তাহলে মনে হয় বেস্ট হয়। প্রথমে হচ্ছে যে বাম পাশে ধনাত্মক অংশ থাকতে হবে আর ডান পাশে ঋণাত্মক অংশ থাকতে হবে, অর্থাৎ আমরা যে মৌলগুলো ব্যবহার করে থাকি আর সেখানে কিছু ধাতব মৌল আছে, কিছু অধাতব মৌল আছে। ধাতব মৌলগুলোকে ধনাত্মক অংশ বলতেছি আর ডান পাশে অধাতব মৌলগুলোকে ঋণাত্মক অংশ বলতেছি। তাহলে হচ্ছে বাম পাশে ধনাত্মক অংশ, ডান পাশে ঋণাত্মক অংশ থাকতে হবে। তারপর হচ্ছে 2 নম্বর যে রুলস আছে সেটা হচ্ছে ধনাত্মক অংশের যে যোজনীটা আছে সেটা ঋণাত্মক অংশের মধ্যে ব্যবহার করব। একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যোজনী। এটা ঘাবড়ানোর কিছু নেই, যোজনী নিয়ে আমরা পরবর্তীতে আবার আলোচনা করবো বিস্তারিত ইনশাআল্লাহ। তো ধনাত্মক অংশের যে যোজনীটা থাকবে সেই ধনাত্মক অংশের যোজনীটা ঋণাত্মক অংশে ব্যবহার করব আর ঋণাত্মক অংশের যে যোজনী থাকবে সেটা ধনাত্মক অংশে ব্যবহার করব। তারপর হচ্ছে 3 নম্বর যে রুলসটা সেটা হচ্ছে ঋণাত্মক অংশ উচ্চারণ করার সময় অর্থাৎ ধনাত্মক অংশ যেটা আছে সেটা যেরকম আছে সেরকম উচ্চারণ করবো। যদি ধনাত্মক অংশের মধ্যে যদি আমরা দেখি সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, অ্যালুমিনিয়াম এগুলো থাকে, যদি এরকম থাকে তাহলে এর পুরো নামটা আমরা উচ্চারণ করবো। আর পাশাপাশি যখন আমরা ঋণাত্মক অংশের নাম উচ্চারণ করবো তখন ঋণাত্মক অংশের নাম উচ্চারণ করার সময় এর নামের শেষে আইট শব্দটা উচ্চারণ করবো। তো ঠিক আছে, এরপরে হচ্ছে আমরা একটা করে এক্সাম্পল দিয়ে যদি দেখি তাহলে এই বিষয়টা হচ্ছে এরকম যে ধরো ধনাত্মক অংশের ক্ষেত্রে আমরা যেমন এর আগে সোডিয়াম ক্লোরাইড লবণ দেখে আসলাম সংকেতের ক্ষেত্রে, ওটাই দেখি। তো কি আছে এখানে বলতো, সোডিয়াম আছে আর ক্লোরাইড আছে। এখানে এই যে সোডিয়াম আছে এটা হচ্ছে ধনাত্মক অংশ, এইটা হচ্ছে তোমাদের ধনাত্মক অংশ, আর এই বিষয়টুকু হচ্ছে ঋণাত্মক অংশ। ক্লোরিন যেটা আছে বুঝতে পারছো তোমরা, এটা ঋণাত্মক অংশ। তাহলে এটা ধনাত্মক অংশ, ঋণাত্মক অংশ প্রথম যেটা বলা হয়েছে যে প্রথমে ধনাত্মক তারপর ঋণাত্মক অংশ থাকবে। দ্বিতীয়ত হচ্ছে ধনাত্মক অংশের যোজনী বাম পাশে যাবে। তো ধনাত্মক অংশের সোডিয়ামের যোজনী আমরা জানি হচ্ছে 1, সোডিয়ামের যোজনী হচ্ছে 1। আবার ক্লোরিনের ক্ষেত্রে যদি চিন্তা করি ক্লোরিনের যোজনী হচ্ছে 1। তাহলে সোডিয়ামের যোজনী ক্লোরিনের গিয়েছে অর্থাৎ 1 ব্যবহৃত হয়েছে, আবার ক্লোরিনের যে যোজনী আছে সেটা সোডিয়ামের ব্যবহার হয়েছে। যেহেতু দুইটাই 1 থাকাও যা না থাকাও তাই একই জিনিস, এই জন্য এখানে ব্যবহার দেওয়া হয়নি আর কি। তাহলে এই যোজনীগুলো স্থানান্তর দেখলাম। আর তারপর হচ্ছে নামের ক্ষেত্রে যদি উচ্চারণ করি যেরকমটা বলেছিলাম যে ধনাত্মক অংশের নামটা পুরোপুরি ওটাই উচ্চারিত হবে। যেমন সোডিয়াম আছে আমরা সোডিয়ামই উচ্চারণ করব, কিন্তু ঋণাত্মক যে অংশটুকু আছে সেটা যখন উচ্চারণ করতে যাব তার নামের শেষে আমরা আইট শব্দটা উচ্চারণ করব। তাহলে হচ্ছে এখানে সোডিয়াম ক্লোরাইড আইট উচ্চারণ হচ্ছে, কিন্তু তাহলে এটাকে বলতেছি সোডিয়াম ক্লোরাইড। অনুরূপ ভাবে যদি আমরা দেখি ক্যালসিয়াম ক্লোরাইড, তাহলে এটা হচ্ছে ধনাত্মক অংশ, তার ঋণাত্মক অংশ। ধনাত্মক অংশের যোজনী ক্যালসিয়ামের যোজনী হচ্ছে 2, ক্যালসিয়ামের যোজনী হচ্ছে 2। তাহলে ক্যালসিয়ামের যোজনী 2 আমরা ঋণাত্মক অংশে ব্যবহার করেছি, আর ক্লোরিনের যোজনী হচ্ছে 1, সেটা আমরা ক্যালসিয়ামে ব্যবহার করেছি। তো এই যে বললাম 1 দেওয়া যা না দেওয়া যায়, এই জন্য আমরা আর 1 দিলাম, এটা মুছে দিলাম একটু জিনিস। তাহলে এটা হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড। আমরা যখন আবার উচ্চারণ করতেছি ক্যালসিয়াম পুরোপুরি উচ্চারণ করতেছি, কিন্তু ক্লোরাইড যখন উচ্চারণ করতেছি তখন কিন্তু নামের শেষে ক্লোরিনের নামের শেষে আইড উচ্চারণ করতেছি, অর্থাৎ ক্যালসিয়াম ক্লোরাইড এরকম হচ্ছে। তো আশা করি তোমরা সবাই সংকেত এবং সংকেত সম্পর্কে বুঝতে পারছো এবং সংকেত কিভাবে লিখতে হয় আশা করি বুঝতে পারছো। তো এরপরে যে ক্লাসটা নেবো সেখানে আমরা যোজনী নিয়ে আলোচনা করবো, যেহেতু এই ক্লাসটা অনেক লেন্থ হয়ে গেছে, লম্বা হয়ে গেছে। তো দেখা হচ্ছে আবার যোজনী পার্ট নিয়ে ইনশাআল্লাহ।